অঞ্জন দত্ত গেয়েছিলেন, পাহাড় আঁকা কত সোজা, হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা। অঞ্জন দত্ত নিশ্চিতভাবেই পাহাড়ের রাজনীতি সম্পর্কে এই মন্তব্য করেননি, কিন্তু অঞ্জন দত্তের এই মন্তব্য পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। চট করে এঁকে ফেলা যাবে পাহাড়ের রাজনীতি, এমন ড্রয়িং খাতা বোধহয় সত্যিই হারিয়ে গেছে। দার্জিলিং পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেখানে পাহাড় আছে, আবার সমতলও আছে। দুই অঞ্চলের রাজনৈতিক ভূগোল যেমন আলাদা, রাজনৈতিক সমীকরণও আলাদা। পাহাড় চলে আবেগে আর সমতল চলে অঙ্কে। এই দার্জিলিং জেলায় মোট 5টি বিধানসভা, 2টি পাহাড়ে দার্জিলিং এবং কার্শিয়াং, একটি কালিম্পংয়ে আলাদা জেলা, আর 3টি সমতলে। এই 5টি বিধানসভায় গত ভোটে 5টিতেই জয়ী হয়েছিল বিজেপি। এবারেও কি এখানে গেরুয়া হাওয়া প্রবল, নাকি স্থানীয় কোনো অঙ্কের চোরা স্রোত বইছে পাহাড়ের রাজনীতিতে? ভোটের ভবিষ্যৎ নিয়ে তারই খোঁজ নিতে আমি এসেছি দার্জিলিং। শুরুটা করি পাহাড় দিয়ে। দার্জিলিং, কুইন অফ হিলস, সুন্দরী এই শৈল শহরের মেজাজ বোঝা দায়। এই রোদ তো এই বৃষ্টি। সুন্দরী দার্জিলিং এর ভোটের মেজাজও কি একই রকম খামখেয়ালি? एक लीडर निकला पहाड़ में कि बंगाल के साथ खुला बोलने वाला। আমি ভীষণ ভালোবাসি আমার সাংসদ রাজু বিস্তার। क्योंकि सबको मालूम है कि अनिल थपा ममता बनर्जी का आदमी है। এই পালস আছে, এবার সেটাকে ভোট বাক্সে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। একটা প্রতিশ্রুতি বিজেপি রাখতে পারেনি। हम लोगों को 4 गोरखालैंड होना चाहिए था, वोट देने से गोरखालैंड होता तो। सो नाउ पीपल आर रियलाइजिंग। আমি আবার বলছি, দার্জিলিং কালিম্পং সহ আমাদের নিচের যতগুলো সিট আছে ক্লিন সুইপ করবে বিজেপি। মানুষের মোহভঙ্গ হয়েছে, চা বলয়ে বিজেপি খুব খারাপ করবে, ব্যাডলি শেপড আছে বিজেপি। নোট মাই ওয়ার্ড, এবার ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে। দার্জিলিংয়ে বিজেপির উত্থান 2009 সাল থেকে। বিমল গুরুংয়ের হাত ধরে দার্জিলিং লোকসভা জিতেছিলেন যশবন্ত সিং। সেই থেকে পাহাড়ের রং গেরুয়া। তারপর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, তিস্তা দিয়ে অনেক জল গড়িয়েছে, বিমল গুরুং অবস্থান বদলেছেন, পাহাড় অশান্ত হয়েছে। পাহাড়বাসী কিন্তু গেরুয়াতেই আস্থা রেখেছে। পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবি গোর্খাল্যান্ড। একসময় সুভাষ ঘিসিং, পরবর্তীকালে বিমল গুরুংয়ের হাত ধরে বারবার উত্তপ্ত হয়েছে পাহাড়। মাসের পর মাস ধরে অচল থেকেছে দার্জিলিং। এখন সেসব অতীত, কিন্তু ভোট এলেই ফের চর্চায় ভেসে ওঠে পুরনো আবেগ। নেতাদের কথায় শোনা যায় দাবি পূরণের কথা। जब झांसी से आंदोलन हुआ ना, गोरखालैंड का आंदोलन, उस टाइम ही एक डिजीज इधर में हो गया पहाड़ में, एंटी इनकम्बेंसी, बंगाली वर्सेस गोरखा बना दिया लीडर लोगों ने। सो बंगाली वर्सेस गोरखा बनाने से पहले का लीडर लोग को इतना इजी था वोट मांगने में, से बंगाल को गाली करने से वोट देता था। हाँ, इसका पास दाम है, गोरखा के पास लांडे का जुनून है, जो गाली देता था उसको वोट देता था। वो नैरेटिव बिल्डअप हो गया ना, वो परसेप्शन इतना, मतलब एंटी इनकम्बेंसी परसेप्शन इतना बिल्डअप कर दिया कि लीडर लोगों ने हम लोगों का बंगाली और गोरखा का बीच में एक अननेसेसरी एक लड़ाई छेड़ दिया। सो इट्स नॉट गुड, एक कम्युनल लड़ाई छेड़ दिया। सो कम्युनल लड़ाई छेड़ने से पहले के लीडर को तो काम, रास्ता भी देना पड़ता था, स्कूल भी देना नहीं पड़ता था, मतलब पानी भी देना, बस गोरखालैंड बोलने से और बंगाल को गाली करने से वोट देता। लेकिन नाउ पीपल आर रियलाइजिंग ये तो मतलब परफॉर्मेंस के ऊपर वोट देना पड़ेगा।
আপনি বলেছেন যে ভোট দিয়ে গোর্খাল্যান্ড আসে না, তার মানে এটা মেনে নিচ্ছেন যে এই আবেগ এখনো ফ্যাক্টর। सो हम लोगों को 4 गोरखालैंड होना चाहिए था, वोट देने से गोरखालैंड होता तो। सो नाउ पीपल आर रियलाइजिंग। अभी पहाड़ में जो 2017 से स्ट्राइक नहीं हुआ, बंद नहीं हुआ, झमेला नहीं हुआ, स्कूल मतलब अभी तक बंद नहीं होता है, कॉलेज बंद नहीं होता, आदमी लोग स्टूडेंट अच्छा से पढ़ रहा है। देखिए अभी भी आप लोग शायद कब आया कलकत्ता से, लेकिन देखा रास्ता पे इतना जाम है, इट्स सीजन, अभी भी इस सीजन में भी टूरिस्ट बहुत है। सो अभी इकोनॉमिक रिसोर्सेज इतना हो गया कि मतलब बाजार में भी और बस्ती एरिया में भी, विलेज में भी इतना होम स्टे हुआ, वो लोग इकोनॉमिक एक उन लोगों का ग्रोथ शुरू हो गया ना। सो अभी हिल्स में मतलब झमेला से आदमी लोग ऊपर उठ के काम कर रहा है। सो इसका एडवांटेज हम लोग के पास बहुत है अभी। ভোটের আগে পাহাড়ের জন্য ইন্টারলোকিউটর বা মধ্যস্থতাকারী নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার, জানিয়ে গরম হয়েছে পাহাড়ের রাজনীতি। পিপিএস, পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, দীর্ঘদিন ধরে বিজেপির প্রতিশ্রুতি, এখনো কি তার অপেক্ষা করছে পাহাড়? আমি ভীষণ ভালোবাসি আমার সাংসদ রাজু বিস্তাকে, এবং পাহাড়ে উনি যে পরিমাণ সময় দিয়েছেন, পাহাড়ের উন্নয়নের প্রশ্নে যে পরিমাণ চেষ্টা করেছেন, পাহাড়ের স্থানীয় রাজনৈতিক দল পক্ষে বিপক্ষে তাদের সাথে যোগাযোগ রেখেছেন। আমি আবার বলছি, দার্জিলিং কালিম্পং সহ আমাদের নিচের যতগুলো সিট আছে ক্লিন সুইপ করবে বিজেপি, কারো পক্ষে আমাদেরকে ধরা ছোঁয়ার মধ্যে থাকবে না। রাজ্যে পালা বদলের পর দার্জিলিংয়ের মন জয়ের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে বারবার তিনি পাহাড়ে এসেছেন। এই মেলে তিনি প্রচুর প্রোগ্রাম করেছেন, নানা প্রকল্পের ঘোষণা করেছেন, নানা রকমের বোর্ড তৈরি করেছেন। তা সত্ত্বেও পাহাড়বাসীর মন জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। তাই কৌশল বদলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের ক্ষেত্রে তার নতুন কৌশল এখন অনিত থাপা, দার্জিলিংয়েরই ভূমিপুত্র। पहाड़ का स्थिति थोड़ा अभी परफॉर्मेंस से ऊपर वोट देने का आदमी का एक नैरेटिव बिल्डअप हो गया। मतलब पहले तो एंटी इनकम्बेंसी में बहुत वोट जाता था इधर में। इस बार का इलेक्शन स्टेट इलेक्शन है। स्टेट इलेक्शन में अभी का परसेप्शन क्या था कि पहले का स्टेट इलेक्शन में एक परसेप्शन था कि बीजेपी का हवा बहुत ज़्यादा देख रहा था। सो अभी पहाड़ में क्या है कि पहाड़ का आदमी को टीएमसी आएगा, एक परसेप्शन बिल्डअप हो गया। सो हम लोग जीटीए स्टेट एक्ट सब्जेक्ट है। सो स्टेट एक्ट सब्जेक्ट बोलने से सो आदमी लोग स्टेट का फेवर में वोट डालेगा। जैसे हम लोग भी हम स्टेट के साथ मिलकर काम करने वाला लीडर हम लोग है, इसीलिए इसका हम लोग ये नैरेटिव से हम लोग बहुत फायदा हो रहा है। জিটিএর মাথায় এখন অনিত থাপা। 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে ব্যাপক সাফল্য পায় অনিতের দল বিজিপিএম, কিন্তু তার পরের বছরই 2024 সালের লোকসভা নির্বাচন জিতে নেন বিজেপির রাজু বিস্তা। এবারের ভোটে সরাসরি নেই তৃণমূল কংগ্রেস, তারা আস্থা রেখেছে বন্ধু অনিত থাপার উপর। बंगाल बोलने से आदमी लीडर लोग डरता है। मैं तो ओपन अभी भी इलेक्शन में भी मतलब सीएम मैडम का लिए मैं बोल रहा हूँ इधर में भी। वो मतलब मैं वोकल हूँ उसके लिए, क्योंकि जब तक सीएम मैडम का पूरा एक्सेप्टेंस नहीं होगा मेरा भी एक्सेप्टेंस नहीं होगा। दैट इज द फैक्ट। क्योंकि सबको मालूम है कि अनित थापा ममता बनर्जी का आदमी है। बीजेपी गोरखा लोगों का लिए जब खोला है ना नदी पार करते वक्त लट्ठी होता है, वो लट्ठी जब नदी पार जाता है लट्ठी फिर खोला में छोड़ देता है वो लोग। एक बैसाखी के ऊपर में गोरखा लोगों काम किया, मतलब वो लोग गोरखा लोग कुछ भी तो नहीं किया अभी तक। পঞ্চায়েত ভোটের সময় মহাজোট গড়েছিল বিজেপি। এবারও পদ্মের সঙ্গেই বিমল গুরুংরা। আবেগের মোকাবিলায় উন্নয়নকেই হাতিয়ার করছেন অনিত থাপা। একসময় পাহাড় দাপিয়ে বেড়ানো বিমল গুরুং কার্যত এখন অস্তিত্ব রক্ষার লড়াই। विमल में फैक्टर होता तो उसका पार्टी का कैंडिडेट ही खड़ा करता था ना। जैसे हम लोगों ने फैक्टर हो ना हो, हम लोगों ने पार्टी खोल के तो अपना कैंडिडेट खड़ा किया ना। सो उसका इतना दम होता था तो उसका खुद का कैंडिडेट खड़ा होता था। अभी तो बीजेपी के साथ लंपासर हो गया ना। आई डोंट नो, मतलब
वो खुद का अस्तित्व पैसे में बेच दिया उसने। কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা সদ্য বিজেপি ছেড়ে যোগদান করেছেন তৃণমূলে। তবে তাতে এই আসনে ভোটের অঙ্কে বিরাট হেরফের হবে বলে মনে করছেন না কেউ। কালিম্পং এলাকার নির্দল বিধায়ক রুদেন লেপচাকে ফের জেতাতে সক্রিয়ভাবে নেমে পড়েছেন অনিত থাপা। দুই বন্ধুর অনিত এবং রুদেনের এবারের টার্গেট প্রধানত কালিম্পং গ্রামীণ এলাকার ভোট। তারা গ্রামে গ্রামে দৌড়ে বেড়াচ্ছেন। রুদেন এবং অনিত থাপার জুটি কিন্তু এবারের ভোটে যথেষ্ট চাপে ফেলবে কালিম্পংয়ে বিজেপিকে। দার্জিলিং থেকে এবার আসি সমতলের কথায়। শিলিগুড়ি উত্তরবঙ্গের বাণিজ্যিক কেন্দ্র, প্রধানত বাংলাভাষী এবং হিন্দিভাষীদের সংমিশ্রণ রয়েছে এই শহরে। পাহাড়ের রাজনীতি থেকে অনেকটাই আলাদা সমতলের এই শিলিগুড়ির রাজনীতির হিসেব নিকেশ। আমি বলেছি whether you are ready to be a second class citizen of our state, এটা আমার ফার্স্ট এজেন্ডা। পশ্চিমবাংলা, ইট ইজ নট অ্যাবাউট শিলিগুড়ি, আমার ফার্স্ট এজেন্ডা এটা। সেকেন্ড এজেন্ডা ডেভেলপমেন্ট। আমার শিলিগুড়ি শহরকে আমি বলি মোদির শহর। আমার সেকেন্ড এজেন্ডা হচ্ছে দাদা যে 5টা বছর বিজেপিকে দাও, যদি কাজ করতে পারি 31-এ রাখো, নাহলে 31-এ বিদায় দাও। রাজ্যে পালা বদলের পর তৃণমূল কংগ্রেস মাত্র একবারই শিলিগুড়ি জিতেছিল, তারপর আর পারেনি। কেন? এটা নানান বিশদা কারণ ছিল। এরা সংবাদ মাধ্যমে এরকম সোজাসুজি বলা। একটা হচ্ছে 11 সালে আমরা জিতেছিলাম ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, তারপরে ক্যান্ডিডেট বাইচুং ভুটিয়া, তারপর ওম প্রকাশ মিশ্র। একটা হয়তো বহিরাগতর একটা বিষয়টা মনে হয়, ভূমিপুত্র ছিল না, এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে বলে আমার মনে হচ্ছে। 2011 সালে পরিবর্তনের ভোটে শিলিগুড়ি জিতে নেয় তৃণমূল কংগ্রেস। 2016 সালে লাল আবার ফেরে শিলিগুড়িতে, বিধায়ক হন অশোক ভট্টাচার্য। 2021 সালের ভোটে আবারও পরিবর্তন, শিলিগুড়ি জিতে নেয় বিজেপি, বিধায়ক হন একদা অশোক ভট্টাচার্যের রাজনৈতিক মন্ত্রশিষ্য শঙ্কর ঘোষ। শিলিগুড়ি জিতে শঙ্কর হন বিধানসভায় বিরোধী দলের চিফ হুইপ। এই যে এসআইআর হলো, এখানে তো উত্তরবঙ্গ তো একটা এফেক্টেড, বহু মানুষের নাম বাদ গেছে, সবাইকে হয়রানি হতে হয়েছে। এসআইআরে এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এটা কি ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে? দাদা, তোমরা ভোগান্তিটা দেখাচ্ছ বিজেপি বা কেন্দ্রের সরকারের দিকে। আমি তোমাকে বলছি, রিচার নাম যখন অ্যাডজুডিকেশনে গেল, তখন মেয়র সাহেব একটা প্রেস করলেন। আমি সাথে সিও সাহেবের সাথে কথা বললাম যে যার হাতে পাসপোর্ট আছে তারা অ্যাডজুডিকেশনে যায় কীভাবে। আমার স্ট্রেইট প্রশ্ন ছিল। পরবর্তীকালে উনি আমার বলার কিছুক্ষণ পর এসিআই একটা টুইট করে যে ইআরওকে শোকজ করা হচ্ছে। প্রথমত এসআইআর এর প্রভাব এবং এই মানুষের হয়রানি এবারে ভোটে কতটা প্রভাব ফেলবে? ব্যাপক প্রভাব ফেলবে। মানুষ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। এই 4 মাস 4.5 মাস লোকে এই রাস্তায় দাঁড়ানো, বাইরে থেকে একটি ছেলে পড়ছে ধরুন, বা কারোর ট্রিটমেন্টে গেছে, তাদের ফিরে আসতে হয়েছে। এবং প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে ইলেকশন কমিশন নতুন নতুন ফরমান জারি করেছে। এই রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া, তারপর যেটা ওদের এখন অ্যাডজুডিকেশনে আছে, এর আগে কেটেছে,
একটা বাড়িতে দেখা যাচ্ছে 6 জন আছে, 2 জনের নাম নেই। এর তো কোনো একটা রেশনালিটি ছিল না এই নাম বাদ দেওয়ার ক্ষেত্রে। এই যে সারা জীবন মানুষ দেখেছে যে ইলেকশন কমিশন মানুষের নাম তোলার জন্য তাদের ফোকাস থাকে, এবার ফোকাস ছিল মানুষের নাম কত কাটা যায়। আজকে যা ভোগান্তি হয়েছে এসআইআর তার জন্য দায়ী এই রাজ্যের সরকারি কর্মচারীরা যারা তৃণমূলের অনুগত। উত্তরবঙ্গে তো বিজেপি ঠিক আছে, বিজেপিকে উত্তরবঙ্গের পার্টি বলা হয়, রাজ্যে বিজেপির ভবিষ্যৎ কি? আমি নিজে এবার প্রবাস করেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের আমার নদিয়া ইত্যাদিতে। আমি গিয়েছিলাম ব্যারাকপুর অঞ্চল লোকসভা কেন্দ্রে। আই এম ভেরি মাচ হোপফুল। শুধু ব্যারাকপুরে 7টার মধ্যে 5টা বেরোতে পারে। ফলে এই পালস আছে, এবার সেটাকে ভোট বাক্সে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, এবং আমরা এবার করবই। ফলে নোট মাই ওয়ার্ড, এবার ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে। ধর্ম নাকি উন্নয়ন, ভোটটা কি দেখে হবে? ভোটটা এখানে উন্নয়ন দেখে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপিকে এই তাসটা খেলতে দেব না, কেননা আমি জানি যে ওরা এখানে একটা স্ট্রং ধর্ম খেলে। আমরা এটা মানুষের কাছে এটা প্রমাণ করতে পেরেছি যে ধর্মের একচেটিয়া ঠিকাদার তোমরা নয়, এটা একটা ব্যাপার। তারপরে যে ছেলেটি এখানে লড়েছে সে তো সারা জীবন ধর্মের অধার্মিক ছিল, নাস্তিক ছিল, তাদের ইডিওলজি তাই ছিল, সারা জীবন করে তো ভোটের আগে এসছে। তো ওই লাল পদ্মকে কেউ ধার্মিক বলে মনে করে না। শঙ্কর ঘোষকে প্রতিপক্ষ হিসেবে কতটা হেভিওয়েট বলে মনে করে? না, আমি কোনো মনে করি না। আমি মনে করি না, সেটা বুঝবেন তার নিজের ওয়ার্ডে যে থার্ড হয়। 21 সালে চিফ হুইপ হওয়ার পরে মেয়রাল ক্যান্ডিডেট ছিলেন তিনি, তার ওয়ার্ডে থার্ড, নিজের বুথে দেয়। 26-এ শিলিগুড়ি ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। গৌতম দেবকে সামনে রেখে চলছে লড়াই। শোনা যাচ্ছে রাজবংশী আর মতুয়াদের একাংশ ভোট করতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তবে শিলিগুড়িতে সব থেকে বড় ফ্যাক্টর অবাঙালি ভোট। এই মিথটা এবার ভাঙব। বাঙালি অবাঙালি যারা বাংলায় থাকে সবাই বাঙালি, এবং এই কালচারে বিশ্বাস করি। আমি জোরাল রাজনীতি করেছি, দিদির কাছে যেটা শিক্ষা, এবং খুব কমফোর্টেবল জায়গা আছে অবাঙালি মানসিকতা শিলিগুড়িতে। গতবার শঙ্কর ঘোষ জিতেছিলেন 35,000-এর বেশি ভোটে। এবারে কিন্তু শিলিগুড়িতে বাম যিনি প্রার্থী আছেন তিনি যথেষ্টই পপুলার এবং তরুণ তুর্কি। শোনা যাচ্ছে এবারে বাম ভোটের একটা একাংশ যেটা শঙ্কর ঘোষের পক্ষে গিয়েছিল সেটা ফিরতে পারে লালে। ফলে শিলিগুড়িতে এবার হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু রয়েছে। শঙ্কর ঘোষ কি শিলিগুড়ি ধরে রাখতে পারবেন? নিজের মুখে কি আর এই সমস্ত প্রশ্নের উত্তর দিই, মানুষ ঠিক করে দেবে। আমি বিশ্বদা সব থেকে ভালো লাগে, ভালোবাসি রাজনীতি যে অর্থে মানুষের কাছে এখন দাঁড়িয়েছে, সেখানে একদম একটা বিকল্প রাস্তায় চলার চেষ্টা করছি। আর এই বিকল্প রাস্তায় চলতে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে নিখাদ ভালোবাসা। মানে তুমি যদি এখান দিয়ে হাঁটো তাহলে রিক্সাওয়ালাও আমাকে শঙ্করদা বলে ডাকে, টোটোওয়ালাও ডাকে, হকারও ডাকে, আবার যে কুপার নিয়ে যাচ্ছে, অস্টিন নিয়ে যাচ্ছে, BMW নিয়ে যাচ্ছে, ফোর্ড নিয়ে যাচ্ছে, সেও আমাকে শঙ্করদা বলে ডাকে। ব্যাস এইটুকু আমার প্রাপ্তি জীবনে, এই ভরসার উপরে রাজনীতি করি। দার্জিলিং জেলার মধ্যে আরো 2টি বিধানসভা আসন পড়ছে, একটা ফাঁসি দেওয়া আর একটা মাটিগাড়া নকশালবাড়ি। ফাঁসি দেওয়া আসনে সব থেকে বড় ফ্যাক্টর আদিবাসী ভোট, আর মাটিগাড়া নকশালবাড়ি আসনে ফ্যাক্টর হলো তপশিলি ভোট। এই 2টি আসনও এবার বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। উত্তরবঙ্গে আপনি দেখবেন যে রিসেন্ট পাস্টে যতগুলো বাইপোল হয়েছে, যেমন মাদারিহাটে কিন্তু আমরা কোনোদিনই জিতিনি। প্রথম জয়প্রকাশ টোপ্প জিতলো। বিজেপির যতটা এক্সিস্টেন্স তার একটা মূল কারণ হচ্ছে উত্তরবঙ্গের এতগুলো জায়গায় ওদের জয়লাভ করা। সেটা ভাঙছে, দ্রুত ভাঙছে, মানুষের মোহভঙ্গ হয়েছে। চা বলয়ে বিজেপি খুব খারাপ করবে, ব্যাডলি শেপড আছে বিজেপি,
তারপরে একটা প্রতিশ্রুতি বিজেপি রাখতে পারেনি। আর লোকে এই ধর্মীয় বিভাজন দেখতে দেখতে ক্লান্ত, মানুষ এর থেকে বেরিয়ে আসতেছে। এমনিতে এই জেলার নয়, কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের অধীনে চোপড়া বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রের 65% ভোটার মুসলিম ভোটার। গত ভোটে এই চোপড়া গিয়েছিল তৃণমূলের ঝুলিতে, 26ও এই চোপড়া সম্ভবত তৃণমূলের। পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈচিত্র্যের দুটি দিক রয়েছে, একটি পাহাড়, একটি সমতল, আর এই দুটি রয়েছে এই দার্জিলিং জেলায়। এবারে দার্জিলিং জেলার পাহাড়ে ভোটে লড়ছে না তৃণমূল কংগ্রেস, তারা আসনগুলো ছেড়ে দিয়েছে বন্ধু সহযোগী দল অনেক থাপাকে। অনেক থাপার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ পাহাড়ের এই আসনগুলোতে নিজের খাতা খোলার, আর বিজেপির সামনে চ্যালেঞ্জ আসন ধরে রাখা।